ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নূরে আলম। আজ আমাদের আলোচনার বিষয় এসএসসিতে পাশের হার বাড়ছে, মান কি বাড়ছে? আপনি তো আজকে সারাদিন নূরে আলম, আপনি এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে কাজ করলেন। এসএসসি পরীক্ষার ফলাফলে তো এবার বেশ ভালো, পাশের হার বাড়ছে, হয়তো জিপিএ 5 পাওয়ার পরিমাণটা একটু কম। তো পাশের হার তো বাড়ছে, সবসময় প্রচুর পাশ করছে। শিক্ষার মান নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতেছে যে এসএসসিতে যারা পড়ছে তাদের পড়াশোনার একটা মান নিয়ে প্রশ্ন উঠছে। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? তাদেরকে একটু বলে নিই। আসলে এই ফলাফলের মান নিয়ে তো সবসময় প্রশ্ন রয়েছে, কারণ আমাদের এবারেও যদি পাশের হার দেখি 83.04 তো আমরা যখন দেখি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষায় যে দেখি আমরা ইংরেজিতেই পাশ করতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনি যদি দেখেন, ইংরেজিতেই পাশ করতে পারছে না বেশিরভাগ শিক্ষার্থী। এখানে আবার বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হয় শিক্ষার্থীদের ছেঁকে ফেলার জন্য। তারপরও বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা পাশ করা মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া না। যারা পাশ করে তাদের সেই পর্যন্ত কিন্তু পাশটা দেখানো হয়। যদি দেখা যাচ্ছে যে কলা অনুষদে 10,000 জন পাশ করলো, ওই 10,000 জনের কথাই বলবে। দ্যাট মিনস হচ্ছে বাকি স্টুডেন্টসরা 1 লাখের মতো পরীক্ষা দিচ্ছে, বাকি 90,000 স্টুডেন্ট তারা পাশই করতে পারছে না। তো এখানে এই জায়গাটা তো তার মানে হচ্ছে যে তারা হয়তো জিপিএ 5 পাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু কোথাও একটা ঘাটতি এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে বলে আপনার মনে করছেন? এক্স্যাক্টলি কারণ মানে অনেকটাই আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই মুখস্থ নির্ভর এখনো। এবং সৃজনশীলের কথাও তো উঠছে যে সৃজনশীল প্রশ্নপত্র হচ্ছে, তা তারপরে কি কোনো উন্নতি দেখা গেছে? এটা আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে সৃজনশীল পদ্ধতি আমাদের 2010 সালে শুরু হয়েছে। আমি একটু, যদি আমাকে সময় দেন, আমি যদি বলি, অন্যান্য দেশে যখন একটা কারিকুলাম করা হয়, কারিকুলাম কিন্তু কখনো এরকম মানে পুরোটা চেঞ্জ করে ফেলা হয় না, ধীরে ধীরে সেখানে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়। 2010 সালে যখন আমাদের সৃজনশীল পদ্ধতি চালু করা হলো, একদম যথেষ্ট প্রস্তুতি ছাড়া, এবং আমি একটা রিপোর্ট করেছিলাম 2017 সালে এসে যে আমাদের 60% শিক্ষক জানেই না যে সৃজনশীল পদ্ধতিতে কি কি বিষয় আছে, এবং তারা যে প্রশ্নগুলো, সে প্রশ্নপত্রগুলো তারা ঠিকভাবে করতে পারে না। এই কারণে আপনি দেখবেন যে প্রায় বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়, বিকজ অফ তারা কোনো জায়গা থেকে কপি করে, কোনো গাইড বই অথবা সহায়ক বই থেকে তারা এটা কপি করে এটা প্রশ্ন করে। এখন বলতে পারেন যে আপনি এই প্রশ্নটা কিভাবে করে, কারণ আপনি যখন প্রশ্নপত্র প্রণয়নের জন্য যখন একজন পরীক্ষক যায়, তখন কিন্তু সে সাথে ফোন, কাগজ, কলম কিচ্ছু নিতে পারে না। এই শিক্ষক কি করে, এই সৃজনশীল অনেক শিক্ষক, আমি সব শিক্ষককে বলছি না, কিছু কিছু শিক্ষক আছে যারা ওই প্রশ্নটা মুখস্থ করে যায়, মুখস্থ করে বোর্ডে যেয়ে তারা এই প্রশ্নটা মানে প্রশ্নটা তারা লিখে দেয়। এর ফলশ্রুতিতে কি হয়, মাঝে মধ্যে আপনি দেখবেন যে এই প্রশ্নপত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। তাহলে আমি এই উদাহরণটা দিয়ে এটা বুঝাতে চেলাম যে সরকারও উপলব্ধি করেছে যে সৃজনশীল পদ্ধতিটা আসলে আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। পুরোপুরি কি মানে 40% বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এটা আসলে আমরা মানে আমরা যদি শিক্ষা গবেষকদের রেফারেন্স দিয়ে আমি বলি, এবং আমি নিজেও শিক্ষা নিয়ে কাজ করছি, আমি যদি বলি শিক্ষা এই সৃজনশীল পদ্ধতি অনেকটাই ফেল করেছে আমাদের এখানে। অনেকটাই ফেল করেছে, কারণ আমাদের দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে। যেটা আপনি বললেন যে শিক্ষকের ঘাটতি রয়েছে বা নানা কারণে আপনি বলছেন যে সৃজনশীল পদ্ধতিটা আপনার কাছে মনে হচ্ছে ফেল করতেছে, কিন্তু তাহলে শিক্ষা ব্যবস্থার যে একটা উন্নয়নের কথা আমরা বলি বা ডেভেলপমেন্টের কথা বলি, সেখানে আসলে কি হইতে পারে, কি বলছেন, মানে বিশ্লেষকরা কি বলছেন বা বিশেষজ্ঞরা কি বলছেন? এবং বইগুলো তৈরি করেনও তো বিশেষজ্ঞরাই করছেন, তারপরে তো বইয়ে নানা ধরনের ভুলের কথা আমরা ছড়াছড়ি দেখছি, মানে এমন কন্টেন্ট দেখছি যেগুলো আবার পরে সরিয়ে নিতে হচ্ছে। তাহলে এই বইগুলো কিভাবে আসছে বাজারে? এখানে যেটি হচ্ছে, আপনি যেটি বললেন, আরেকটি ভালো প্রসঙ্গ আপনি এনেছেন, যেটি হচ্ছে বইগুলো কিভাবে হচ্ছে অথবা সৃজনশীল পদ্ধতির বিকল্প কি হতে পারে। এখন আমাদের দেশে অনেক সময় শিক্ষা ব্যবস্থার একটা বড় সংকটের জায়গায় কি, আমরা হচ্ছে উন্নত বিশ্ব, ধরেন ফিনল্যান্ডের যে শিক্ষা ব্যবস্থা অথবা জাপানের যে শিক্ষা ব্যবস্থা, পৃথিবী মানে সেকেন্ডারি প্রাইমারি এডুকেশনের দিক থেকে এই দুইটা দেশ হচ্ছে আমাদের শীর্ষে আছে। এখন ফিনল্যান্ডের শিক্ষা, আমরা যখনই কোনো কিছু একটা করি, আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা ওগুলোকে অনেকটা কপি পেস্ট করার চেষ্টা করে, বাট মানে দেশের পার্সপেক্টিভে না এসে তারা। এখন ফিনল্যান্ডের মানুষের খাদ্যাভ্যাস কি আমাদের মতো? ফিনল্যান্ডের আবহাওয়া কি আমাদের মতো? ফিনল্যান্ডের
শিক্ষার হার কি আমাদের মতো? ফিনল্যান্ডের গার্জিয়ানরা কি আমাদের গার্জিয়ানদের, ফিনল্যান্ডের গার্জিয়ানরা যে মাত্রায় সচেতন, সেই মাত্রায় কি আমাদের গার্জিয়ানরা সচেতন? আর্থসামাজিক অবস্থা কি সেরকম? এখন আমার দেশে প্রয়োজন হচ্ছে আমার দেশের উপযোগী একটা কারিকুলাম, যেখানে আমার দেশে যদি আপনি নতুন যে শিক্ষাক্রম হচ্ছে সেখানে যে লিখিত মূল্যায়নের, এখন পর্যন্ত তারা একটা ব্যবস্থা রাখছে লিখিত মূল্যায়ন, কিন্তু এই লিখিত মূল্যায়নের ব্যবস্থা আমার দেশে কারিকুলামের প্রয়োজন, আমাদের বেশিরভাগ শিক্ষা গবেষক বলছে। কারণ হচ্ছে আমার দেশের বেশিরভাগ অভিভাবক এখন পর্যন্ত মানে একটা গ্রাউন্ড অনুযায়ী তারা এডুকেটেড না। আমরা যখন কোনো কিছু একটা করি তখন আমরা চিন্তা করি হচ্ছে রাজধানী কেন্দ্রিক, বড় শহর কেন্দ্রিক, কিন্তু সে পটুয়াখালীর গলাচিপা অথবা চট্টগ্রামের সেই আনোয়ারা প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে, বান্দরবানের রুমা, এসব জায়গার বাচ্চারাও তো আছে। এখন ও যে অভিভাবক, সেই অভিভাবক কি আসলে খুব মাত্রায় সচেতন? এখন আমার বাচ্চাকে যখন স্কুলে আনতে হবে তখন আমরা দেখি যে মাধ্যমিক পর্যায়ে যে বাচ্চারা আছে স্কুলে যারা আসে তারা কিন্তু অনেকটাই পরীক্ষা অথবা তাদের একটা মানে লিখিত পরীক্ষা দিতে হবে এই ভয়ে কিন্তু তারা স্কুলে আসে, যে আমার বছর শেষে একটা মূল্যায়ন হবে অথবা অর্ধবার্ষিকী একটা মূল্যায়ন হবে, সেই ভয়ে কিন্তু অনেকে স্কুলে আসে। যখন আপনার এইটা থাকবে না তখন দেখা যাবে যে যে কৃষক বাবা সে বলবে যে মানে সে তার ছেলেকে তার সাথে কাজ করতে নিয়ে যাবে, যে পরীক্ষা নাই, যেহেতু বাধ্যবাধকতা নাই। তাই এই জায়গাটা আমাদের এনশিওর করতে হবে। অবশ্যই আমাদের এখন যে শিক্ষাক্রমটা আনা হচ্ছে সেটি অবশ্যই চমৎকার, খুবই ভালো শিক্ষাক্রম, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে সেই শিক্ষাক্রমটা আমার দেশের জন্য উপযোগী কিনা। মানে পরীক্ষা যেটা আপনি যেটা বলছেন যে পরীক্ষার সিস্টেমটা অনেকটা রিল্যাক্স করে দেওয়া, অর্থাৎ বিভিন্ন ক্লাসে এখন পরীক্ষা হবে না, কোনো ক্লাসে হবে, কোনো ক্লাসে, এটা আসলে অতটা কার্যকর নাও হতে পারে আমাদের জন্য। চাপ না থাকলে আসলে পড়াশোনা থেকে মানে খারাপ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, যে পড়াশোনায় সে অতটা মনোযোগী নাও হতে পারে। সেটা তো অমূলক নয়, কারণ হচ্ছে আপনার পরীক্ষা, আমি বলছি না যে এখন যেভাবে পরীক্ষার চাপ, বইয়ের চাপ, সেই চাপ থাকুক। আমি বলছি যে তারা শ্রেণী ভিত্তিক তারা মূল্যায়নে অংশ নিক, ক্লাসে পড়ুক। তারপরও আপনার কারিকুলামের তো আরেকটা অংশ হচ্ছে আপনার অভিভাবকদের সাথে কানেক্টিভিটি। এই অভিভাবকদের সাথে তো আপনার কানেক্ট করতে হবে। যখন আমি যদি না জানি যে আমার বাচ্চাটা কোন বিষয়টাতে ভালো, সে ম্যাথে ভালো নাকি ইংরেজিতে ভালো নাকি সে ফিজিক্সে ভালো নাকি সে ইকোনমিক্সে ভালো, তো আমার বুঝতে হবে। এখানে তো একটা জিনিস কিন্তু আছে, আপনি যেটা বলছেন খুবই তাত্ত্বিক এবং এটা খুবই যৌক্তিক, যেটাই হওয়া উচিত। কিন্তু আমাদের তো এক একটা শ্রেণীতে শত শত স্টুডেন্ট পড়ছে, 2 শিফটে ক্লাস হচ্ছে, স্কুলের ভালো স্কুলের সংখ্যাটা কম, অথচ হওয়া তো উচিত ছিল সব স্কুলগুলোই ভালো হওয়া উচিত ছিল। প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে এখন ভালো ভালো ছেলেমেয়েরা কিন্তু পড়ছেন না, বা সমাজের যারা একটু উঁচু স্তরে তারা কিন্তু আর সেখানে পড়ছেন না, ফলে সেগুলো আরও নিচের দিকে চলে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে এগুলো তো আমাদের আছেই, কিন্তু একটা জিনিস কি এটা কি যে আমাদের যারা স্টুডেন্টরা যারা এখন আছেন তাদের বলা হয় যে তাদের কারিকুলাম তারা ভালো পড়ছেন না বা করছে না, কিন্তু আমরা তো আবার দেখছি যে আমরা যখন যা পড়ছি তার থেকে এখনকার স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডভান্স। এটার কারণ কি? মানে তাদের পড়াশোনা বা তাদের কথোপকথন, তাদের চিন্তা ভাবনা, এটা তো অ্যাডভান্স, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো এই জায়গাটায় তারা কিভাবে আসলো? এখানে একটি বিষয় হচ্ছে, যারা আসলে পড়াশোনা করে তারা মানে স্টুডেন্টদের কিন্তু 3টা লেয়ার থাকে। আপনি যদি দেখেন একটা শ্রেণীর স্টুডেন্ট থাকে যারা একদম মানে তারা পড়ুয়া, তারা পড়াটাকেই তারা ভালোবাসে। আরেকটা শ্রেণীর মিড রেঞ্জের কিছু স্টুডেন্ট থাকে, তারাও ভালো, আমি বলছি না যে সবাই মেধাবী, এক একজনের মেধা এক এক দিকে, তারা হয়তোবা মানে একটু কম পড়ছে কিন্তু তারাও মেধাবী, কিন্তু তারা হচ্ছে এই যে পরীক্ষা অথবা লিখিত একটা মূল্যায়নে তাকে যেতে হবে এই ভীতি থেকে সে কিছুটা পড়াশোনায় আছে। আরেকটা শ্রেণী আছে তাদের হয়তোবা আদার্স দিকে আপনার হচ্ছে বেশি ঝোঁক আছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে একাধারে যেটি হচ্ছে আমরা সবাই চাই যে আমাদের বাচ্চারা অনার্স মাস্টার্স পাস করবে। তো দেখা যাচ্ছে যে ছেলেটার আমি এসএসসি পর্যায় পর্যন্ত দেখার পরে কিন্তু আমি কিন্তু বুঝে যাচ্ছি যে আমার বাচ্চাটার আসলে এখানে কোন দিকে যাওয়া উচিত। আমার এখানে কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, আমি কারিগরি প্রতিষ্ঠানে দিতে পারি, সে একজন দক্ষ কর্মী হিসেবে তৈরি হতে পারে, সে বিদেশে যেতে পারে, এবং আমরা কিন্তু সেটা দিচ্ছি না। আপনার আরেকটা বিষয় যেটা বললেন যে ক্লাসরুম সংকটের যেটা কথা বললেন, এটা খুবই যৌক্তিক একটা কথা। আমাদের যে নতুন শিক্ষাক্রম আসছে, এটা আমি আবারও বলছি যে এটা খুবই চমৎকার একটা শিক্ষাক্রম, কিন্তু সেই শিক্ষাক্রমে আপনার ক্লাসে স্টুডেন্ট থাকতে হবে সর্বোচ্চ 30 জন। আমাদের সরকার নির্ধারিত করাই আছে, এবার নির্ধারিত করাই আছে 55 জন স্টুডেন্ট। তা একজন শিক্ষকের পক্ষে 55 জন শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল মূল্যায়ন, এটা আসলে কতখানি যৌক্তিক? আরেকটা সেই সঙ্গে হচ্ছে
55 জন তো আমরা বলছি, কিন্তু বাস্তবে তো 55 জন নেই, এর বেশি, আরো অনেক বেশি। আরো বেশি। তো সে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বিষয়টি বললেন, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন কিন্তু খুব ভালো ভালো ছেলেরা শিক্ষক হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পাশ করা, সে পাশ করে ওখানে শিক্ষক হচ্ছে। আপনি যদি লাস্ট কয়েকটা নিয়োগ দেন, খুব ভালো ভালো ছেলে শিক্ষক হচ্ছে। তাহলে কেন যাচ্ছে না ওখানে? এটা হচ্ছে একটা স্ট্যাটাস। আমি মনে না করি পিন্টু, আমাদের আসলে সময়ও শেষ হয়ে আসছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটি আছে, আমাদের সবকিছু মিলে সমস্যা আছে। তারপরেও আমাদের এবারের পরীক্ষাতে কিন্তু 83% শিক্ষার্থী পাশ করছে। একটা বড় অংশ, সেটাও ঠিক, যে 3.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু ফেলও করছে। তাদের জন্য একটা খারাপ সময় হয়তো আসছে, কিন্তু আসলে ভেঙে পড়ার তো কিছু নাই। কিছু স্টুডেন্ট খারাপ ফলো করেছে। তো সবকিছু মিলে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, যে যেভাবেই করুক, ভালো করুক খারাপ করুক, নিশ্চয়ই যারা ভালো করছে তারা আরও ভালো, ভবিষ্যতে আরও ভালো করবে, যারা খারাপ করছে তারাও আগামীতে ভালো করবে। তো এটা নিয়ে নিশ্চয়ই আমাদের অনেক আলোচনা হবে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে। সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ নূর আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন 10 মিনিট শো এর সঙ্গে।